যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা পিয়ালি পালের কলমে ইন্সপেক্টর রুদ্রদেব সিরিজের গল্প। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছে সুদীপ, গল্পের সূত্রধর আমি সৌম্য। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা পিয়ালি পালের লেখা সিরিয়াল কিলার গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতোই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবতার কোনো মিল নেই। যদিও সেটা হয়ে থাকে তাহলে নিছকই সেটি কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে সিরিয়াল কিলার। স্যার 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 আপনি আমার কথাটা একটু শুনুন স্যার। আমি সত্যি বলছি, আমার যা ভাষায় আমি বোঝাতে পারবো না। আরে মিস গুপ্ত, আপনি ভালোভাবে যদি এক্সপ্লেন না করেন আমরা কিসের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাব? একটু বোঝার চেষ্টা করুন মিস্টার পাকরাশি আমার অবস্থাটা। ভিন রাজ্যে চাকরি সূত্রে আমি একা থাকি। একেই তো পরিবার পরিজন কাজ ছাড়া, তার উপর রাতের বেলায় অমন ভয়ঙ্কর শব্দ। 3 দিন টানা ঘুমোতে পারিনি পর্যন্ত আমি। বাড়িওয়ালাকে জানালেও তিনি কিছুই গ্রাহ্য করেননি। প্রায় সপ্তাহখানেক ধরে এমন চলছে। আচ্ছা শুনুন, এমনও তো হতে পারে যে এটা আপনার মনের ভুল, হ্যালুসিনেশন। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কিন্তু ক্রমশ আওয়াজটা তীব্র হচ্ছে। সারা রাত একটানা এই আওয়াজে আমি পর্যদুস্ত। প্লিজ আমায় সাহায্য করুন। আমি নিশ্চিত আমার পাশের ফ্ল্যাটে কিছু একটা আছে। মিস গুপ্ত, এই একবিংশ শতকে এসে পড়াশোনা জানা মডার্ন মেয়ে আপনি আপনি কিনা ভূত বিশ্বাস করেন? ভূত ধরতে ওঝা ডাকুন, আমাদের ওসব কম্য নয়। না মিস্টার পাকরাশি, ভূত নয়। আমি স্পষ্ট শুনেছি ওটা কোনো জন্তুর চিৎকার। শুধু রাতেই চিৎকার করে? আচ্ছা, আর জন্তুই যদি হবে তবে আর কেউ শুনতে পাচ্ছে না কেন? ফ্ল্যাটের অন্য বাসিন্দারা তো কমপ্লেন করছেন না? সেটা তো আমার কাছেও রহস্যময়। অন্যরা এই ব্যাপারে কিছুই বলছে না কেন? আমি কি বলি মিস গুপ্ত, আপনি কদিন ছুটি নিয়ে নিজের বাড়ি থেকে ঘুরে আসুন বরঞ্চ, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি বিষয়টা লাইটলি নিচ্ছেন, কিন্তু বিষয়টা খুব গুরুতর। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ একবার আসুন আমার সাথে আর দেখুন ওখানে কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আপনার কলিগ আমার বন্ধু বলেই আমি যাচ্ছি, কিন্তু কিছু পাবো বলে তো আমার মনে হয় না। গল্পের প্রথমেই আমরা দেখতে পেলাম মুম্বাইয়ের ব্যান্ড্রা থানার ইনচার্জ অফিসার ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি মিস লিজা গুপ্তকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছেন কোনো বিষয় নিয়ে। আসলে মিস লিজা কাজের সূত্রে মুম্বাইতে থাকেন একটা ফ্ল্যাটে। তবে বেশ কিছুদিন ধরে মিস লিজা তার ফ্ল্যাটের পাশের ঘর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছেন, আর তাতেই উনি ঘুমোতে পারেননি 3 দিন। আজ সপ্তাহখানেক হলো এরকমই চলছে। ফ্ল্যাটের মালিককে সে কথা বললেও মিস লিজার কথা তিনি সেভাবে কর্ণপাত করেন, তাই এক প্রকার বাধ্য হয়েই থানায় এসেছেন। কিন্তু মিস লিজার কথা ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশিও তেমন গ্রাহ্য করছেন না। তবে অনেকটা জোরাজুরি করবার পর ইন্সপেক্টর পাকরাশি লিজা গুপ্তের পাশের ফ্ল্যাট দেখতে আসেন, কিন্তু সেই ফ্ল্যাট ছিল সম্পূর্ণ খালি। সারা ঘর খোঁজাখুঁজি করেও তেমন কিছুই পেলেন না। আর তখনই উনি বলে উঠলেন, দেখলেন তো মিস গুপ্ত, কিছুই পাওয়া গেল না, শুধু শুধু আমাদের হ্যারাস হতে হলো। যে সাবধানে থাকবেন আর একটু রেস্ট নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাশের ফ্ল্যাটে খোঁজাখুঁজি করেও যখন পুলিশ কিছুই পেল না, তখন মিস লিসা বেশ হতাশ হয়ে বলে উঠলেন, বেশ, আসুন। আর কি বলি আপনাকে, কিন্তু খটকা থেকেই গেল। আমি তো বললাম ওসব আপনার মনের ভুল। কাজের স্ট্রেস বেড়েছে তাই বোধহয় এরকম মনে হচ্ছে। কদিন ছুটি নিন।
এরপর কেটে গেছে বেশ কিছুদিন। তারপর একদিন থানায় ফোন আসে, আর ইন্সপেক্টর রুদ্রদেব পাকড়াশি ফোনটা রিসিভ করেই বলে উঠলেন, হ্যালো, হ্যাঁ থানা থেকে বলছি। কি খুন? কোথায়? মিস গুপ্ত? আচ্ছা, আমি 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 আসছি, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখেই ইন্সপেক্টর পাকড়াশি দুজন কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়লেন মিস লিজা গুপ্তার ফ্ল্যাটের দিকে। সেখানে পৌঁছতেই মিস লিজা গুপ্তের বাবা কাঁদতে কাঁদতে বললেন, স্যার, এতবার করে মেয়েটা আপনাদের কাছে সাহায্য চাইলো, আপনারা দেখলেন না অফিসার? মিস্টার গুপ্ত, আমি আমি বুঝতে পারছি, বাবা হিসেবে আপনার অবস্থাটা আমি আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমরা সব রকম সাহায্য করেছিলাম, এখানে এসে সার্চ করে গেছি কিন্তু কিছুই পাইনি। কি বিভৎস ভাবে খুন করা হয়েছে দেখুন, আমার ফুটফুটে মেয়েটাকে। মিস্টার বিনয়বাবুর কথা শুনে ইন্সপেক্টর রুদ্রদেব পাকড়াশি বলে উঠলেন, আপনি শান্ত হন মিস্টার গুপ্ত, আমাদের কাজ করতে দিন। ফরেন্সিক লোকেরা এখনই এসে যাবে, বডি পোস্টমর্টম করতে হবে, কিন্তু গলার কাছে যে কামড়ানোর দাগ দেখছি সেটা সত্যি অস্বাভাবিক। তারপর মিস লিজার বডিটা পোস্টমর্টেম করতে নিয়ে যায় ফরেন্সিক ডিপার্টমেন্ট। তার পরের দিন রুদ্রদেব পাকড়াশি ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর অখিলেশ ভাদুরীর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করেন, ডক্টর অখিলেশ ভাদুরী, আপনি কিছু জানতে পারলেন? ইন্সপেক্টর রুদ্রদেব পাকড়াশির কথা শুনে ডক্টর অখিলেশ ভাদুরী বলে উঠলেন, দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রাত 1টা থেকে 1:30টার মধ্যে খুন হয়েছে, কিন্তু খুন হয়েছে কোনো অস্বাভাবিক প্রাণীর দ্বারা। নখ ও আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে বেশ কিছু জায়গায়, আর পেটেও নখের আঘাতেই রক্তক্ষরণ হয়েছে। ডক্টর অখিলেশ ভাদুরীর কথা শুনে রুদ্রদেব পাকড়াশি সাথে করে পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে যায়। তার পরের দিন মিস লিসার বাবা বিনয়বাবু ইন্সপেক্টর রুদ্রদেব পাকড়াশিকে ফোন করেন আর জিজ্ঞাসা করেন, মিস্টার পাগরাসি, কিছু জানতে পারলেন? তখন রুদ্রদেব পাকড়াশি বলে উঠলেন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রাত 1টা থেকে 1:30টার মধ্যে খুন হয়েছে, কিন্তু খুন হয়েছে কোনো অস্বাভাবিক প্রাণীর দ্বারা। নখ ও আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে বেশ কিছু জায়গায়, পেটেও নখের আঘাতেই রক্তক্ষরণ হয়েছে, কিন্তু পাশের ফ্ল্যাট এমনকি সারা আবাসন খুঁজেও কোনো প্রাণী বা ওই ধরনের কিছুর হদিশ আমরা পাইনি। তবে মার্ডার হলো কিভাবে? কি করলো এমন কাজ? সেটাই তো বুঝতে পারছি না। আপনার মেয়ের ফ্ল্যাটের বাড়িওয়ালাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, উনিও কিছু বলতে পারেননি। তবে কি হবে? খুনের মীমাংসা হবে না? আমাদের একটু সময় দিন স্যার, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। রুদ্রদেব পাকড়াশি ফোনটা কেটেই রেখেছেন, আর তখনই আবার ওনার ফোনটা বেজে উঠল, আর ফোন ধরে উনি বলে উঠলেন, হ্যালো, হ্যাঁ বলো। কি? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ফোনের ওপারের মানুষটির কথা শুনে ইন্সপেক্টর পাকড়াশি হন্তদন্ত হয়ে থানা থেকে বেরিয়ে গেলেন। একজন কনস্টেবল জিজ্ঞেস করে উঠল, কি হলো স্যার? বাড়ি থেকে ফোন এসেছিল, তিন্নি মানে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কি সর্বনাশ! হ্যাঁ, আমি আসছি একটু। কথাটি বলেই ইন্সপেক্টর পাকড়াশি থানা থেকে বেরিয়ে গেলেন। তারপর সোজা বাড়িতে এসে নিজের স্ত্রী সুজাতাকে বলে উঠলেন, কি হলো সুজাতা, তিনি কখন থেকে মিসিং? দেখো না, স্কুলে গিয়েছিল কিন্তু ছুটির সময় থেকে পাওয়া যাচ্ছে না। স্কুলের বাসে ফেরেনি দেখে আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু ওরা বলল স্কুল থেকে বেরিয়ে গেছে তিন্নি। ভাবলাম দেখি বাড়ি গিয়ে ফিরে যে এসেছে কিনা সেটা খোঁজ নি, কিন্তু দেখি না, আসেনি। আমি আর কিছু ভাবতেই পারছি না গো, তুমি প্লিজ কিছু একটা করো, আমার মেয়েটা যে কোথায় গেল। এখনই অত ভেঙে পড়ো না, শক্ত করো নিজেকে, চলো আবার স্কুলে গিয়ে দেখি। তারপর ইন্সপেক্টর রুদ্রদেব পাকড়াশি আর ওনার স্ত্রী সুজাতাকে নিয়ে তাদের মেয়ের স্কুলে পৌঁছালেন। প্রিন্সিপালের রুমে গিয়ে ইন্সপেক্টর পাকড়াশি বলে উঠলেন,
তার মানে আপনারা বলছেন তিন্নি মানে সৌজন্যা পাকরাশি স্কুল থেকে ছুটির টাইমে বেরিয়ে গেছে, কিন্তু বাসের ড্রাইভার তো বলছে ও সে সময় গেটের বাইরে ছিল না। আপনাদের খেয়াল করা উচিত ছিল ছুটির পরও বাসে উঠলো কিনা। এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি আপনাদের। প্রতিদিন যেমন বেরোয় সেরকমই বেরিয়েছে। স্কুলের গেটের বাইরে বাস ড্রাইভার দাঁড়িয়ে থাকে, আজও ছিল, তাই রোজকার মতো বাসেই উঠবে ভেবেছিলাম আমরা। আচ্ছা, সিসিটিভি ফুটেজ আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে তো, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই বলে প্রিন্সিপাল গেটের বাইরে সিসিটিভি ফুটেজ অন করলেন, কিন্তু তাতে তো কিছুই দেখা গেল না। তখন ইন্সপেক্টর পাকরাশি বলে উঠলেন, সিসিটিভি ফুটেজেও কিছু পেলাম না। ঠিক আছে, আসছি আমরা। এই বলে তারা দুজনে স্কুলের বাইরে বেরিয়ে এলো। আর তখনই কাঁদতে কাঁদতেই সুজাতা বলে উঠল, কিছুই তো জানা গেল না গো, কি হবে এবার? আমার মেয়েটা কোথায় গেল, কি করছে এখন? আমি আর ভাবতে পারছি না। আবার কান্নাকাটি করে। দাঁড়াও, দেখতে দাও ব্যাপারটা আমায়। এভাবে দিনে দুপুরে মেয়েটা গায়েব হয়ে গেল কি করে? কিডন্যাপ করেনি তো কেউ? আমি থানায় যাচ্ছি, বড়বাবুর সাথে কথা বলতে হবে। সব চেকপোস্টে তিন্নির ছবি আর বিবরণ পাঠিয়ে দেওয়া হয়েছে, কিছু একটা খবর তো পাবোই। তুমি বাড়ি যাও আর টেনশন করো না, কোনো ফোন বা চিঠি পেলে তখনই আমাকে জানাবে। এই বলে ইন্সপেক্টর পাকরাশি থানায় এলেন আর সুজাতাকে তিনি বাড়ি ফিরে যেতে বললেন। থানাতে আসতেই একজন কনস্টেবল বলল, স্যার আপনি এসেছেন, এই এই চিঠিটা আপনার নামে এসেছিল। কি চিঠি? ওই দাও দেখি। চিঠিটা হাতে নিয়ে ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি পড়লেন। নিজের মেয়েকে সুস্থভাবে ফিরে পেতে চাইলে মিস গুপ্তর কেসটা বন্ধ করুন, নইলে আপনার মেয়েরও। চিঠিটা পড়েই ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি বলে উঠলেন, কাউন্ড্রেল, এভাবে আমাকে দমিয়ে রাখবে ভেবেছিস? ভয় দেখিয়ে এই রুদ্রদেবকে এমনভাবে দমানো যায় না। ভেবেছে আমায় ভয় দেখিয়ে নিজের কুকীর্তি চাপা দেবে। গুগু দেখেছো সোনা, বাদ তুই এবার টের পাবি। নিজের মনেই কথাগুলো বলে চেঁচিয়ে উঠলেন ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি। আর তখনই তিনি একজন কনস্টেবলকে বলে উঠলেন, মিস্টার সেন, এখনই একবার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে ইনফর্ম করুন। আমি যাচ্ছি, মিস্টার বোস যেন থাকেন। ওকে স্যার, আমি এখনই ফোন করে কথা বলে নিচ্ছি। কনস্টেবলের কথা শুনে ইন্সপেক্টর পাকরাশি থানা থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে এর মধ্যেই দুবার ফোন এসে গেছে, কিন্তু এখনো তিন্নির কোনো খোঁজ পাওয়া যায়নি শুনে মিসেস পাকরাশি আরও মুষড়ে পড়েছেন। নিজের একমাত্র মেয়েকে এভাবে হারিয়ে ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি নিজেও খুব বিচলিত, কিন্তু বাইরে তা প্রকাশ করছেন না। যেভাবেই হোক আজকের মধ্যে খুঁজে বের করতেই হবে তিন্নিকে, এই ভেবেই গাড়ি স্টার্ট দিলেন। লক্ষ্য এখন মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ। সেখানে অনেক দিনের পরিচিত মিস্টার বোসের সাথে কথা বলতে হবে কেসটা নিয়ে। উনি যদি কিছু সাহায্য করতে পারেন। নিজের অফিসে এসে রুদ্রদেব পাকরাশিকে দেখে মিস্টার বোস বলে উঠলেন, হ্যালো মিস্টার পাকরাশি, গুড আফটারনুন। তারপর এত জরুরি তলব? মিস্টার বোস, আপনি নিশ্চয়ই বান্দ্রার ফ্ল্যাটের রহস্যময় মৃত্যুর নিউজটা শুনেছেন? হ্যাঁ, পেপারে পড়েছিলাম। আপনার ডিপার্টমেন্ট তো তদন্ত করছে শুনলাম। হ্যাঁ, আমি তার ইনচার্জ, তবে ক্লু কিছু পাচ্ছি না যাতে এগোতে পারি ইনভেস্টিগেশনে। এর মধ্যে আজ দুপুর থেকে আমার মেয়ে মিসিং। হ্যাঁ, সে কি? শুধু তাই নয়, আমি অফিসে এসে একটা চিঠি পাই যেটায় ভয় দেখিয়ে আমায় কেসটা বন্ধ করতে বলা হয়েছে, নইলে ওরা আমার মেয়েকেও নাকি। বি কাম মিস্টার পাকরাশি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। আপনি যেমন দৃঢ় মনের মানুষ, আপনাকে এসব মানায় না। কেসটা হ্যান্ডেল করতে যদি কোনো সাহায্য লাগে, আমি সব সময় প্রস্তুত আছি। যদিও অফিসিয়ালি কোনো অর্ডার আসেনি, তাই অফিসিয়ালি আমি কাজ এগোতে পারবো না, তবে ব্যাকআপ আমি সব রকম সাহায্য করব, কথা দিলাম। সেই জন্যই তো আপনার কাছে আসা মিস্টার বোস।
আমি জানি আপনি ঠিক একটা কিছু ব্যবস্থা করতে পারবেন। আমি হেডকোয়ার্টারে আর্জি জানিয়েছি, কিন্তু সেখান থেকে অর্ডার পাস করে অফিসিয়াল স্টেপ নিতে সে অনেক দেরি হয়ে যাবে, তাই আপনার কাছে আসা। বলুন, আমি কি সাহায্য করতে পারি? বছর দুয়েক আগে একটা কেস ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেট করেছিল, যেটা মাঝপথে বন্ধ হয়ে যায়, মনে আছে? কথাটা শুনেই মিস্টার বোস বললেন, বন্ধ করে দেওয়া হয়েছিল। ওপরতলার অর্ডার অনুযায়ী ওটা ডেড কেস, তাই ওর পেছনে সময় নষ্ট করা বোকামি, তাই ফাইল ক্লোজ করে দেওয়া হয়। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভেবেছিলাম। এটা নিশ্চয়ই ওপরের কেউ কলকাঠি নেড়েছে। যতদূর জানি সেখানেও কিছু মেয়েকে অদ্ভুতভাবে খুন করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। 5 মাসের মধ্যে 7টি মেয়ে খুন হয়। সকলের বয়স 16 থেকে 26-এর মধ্যে। নৃশংসভাবে মেরে ফেলা হয় তাদের। কিন্তু সে তো 2-3 বছর আগের ঘটনা। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে সেই খুনি এতদিন গা ঢাকা দিয়েছিল, আবার তার নারকীয় খেলা শুরু করেছে। কিন্তু এবার আর পার পাবে না। আমি আগের কেসের সমস্ত ফাইলগুলো দেখতে চাই, এবং এটা যেন গোপন থাকে। আগে থেকে আমার মুভমেন্ট আমি জানাতে দিতে চাই না। আপনি কি কাউকে সন্দেহ করছেন? এখনো করিনি, তবে যিনি আগের কেসটা বন্ধ করেছেন ওনার হাত যে অনেক লম্বা সে বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, আসুন আমার সঙ্গে, আমি সমস্ত ফাইলগুলো দেখাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকলে হবে না, আপনি আমায় ফাইলগুলো দিতে পারবেন একটু? ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশির কথা শুনে মিস্টার বোস বলে উঠলেন, যদিও এটা প্রোটোকলের বাইরে, কিন্তু আমিও চাই এই কেসটার মীমাংসা হোক। আমি আনছি, দাঁড়ান। এই বলে মিস্টার বোস অফিস ঘরের ভেতর চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে এসে বললেন, এই যে রুদ্রদেব বাবু, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যদি এসব পাঁচকান হয়। আপনি একটু সামলে রাখবেন ফাইলগুলো। আপনি নিশ্চিত থাকুন, কালই আমি এগুলো পাঠিয়ে দেবো। শুধু আজ রাতটা এগুলো ভালো করে স্টাডি করতে চাইছি। জানি না এর মধ্যে কোনো সংবাদ পাবো কিনা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। যখন দরকার একবার ডেকে নেবেন আমায়, ঠিক আছে? থ্যাংক ইউ মিস্টার বোস, আমি আজ আসছি তবে। এই বলে ইন্সপেক্টর পাকরাশি সেখান থেকে বেরিয়ে আসেন। সারাদিন দৌড়ঝাঁপ, মাথায় হাজারো চিন্তা এবং মেয়ে হারানোর শোক নিয়ে বিধ্বস্ত হয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন ইন্সপেক্টর পাকরাশি। এমন সময় মিসেস পাকরাশি দৌড়ে আসেন আর বলে ওঠেন, কই কই আমার তিন্নি? আনতে পারলে না ওকে? বেঁচে আছে তো মেয়েটা আমার? কি পাগলের মতন বকছো? কিচ্ছু হবে না তিন্নি, একটু শান্ত হও। পাগল? হ্যাঁ, আমি পাগলই বটে। 8 বছর ধরে তোমার সংসার সামলে আমি পাগল হয়ে গেছি। কি সুখ দিয়েছো তুমি আমায়, সব সব কেড়ে নিলে। সংসারের কোনো দায়িত্ব পালন করনি তুমি। মেয়েটার কোনো খোঁজ রাখনি। স্কুলের মিটিং হোক বা অ্যানুয়াল ফাংশন, সবেতেই তোমার অনুপস্থিতি আমাদের গা সওয়া হয়ে গেছিল। জন্মদিনের একটা দিন পর্যন্ত তুমি থাকোনি বাড়িতে। মেয়েটা প্রতিবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বাবা আসার প্রতীক্ষায়। সুজাতার এমন কথা শুনে রুদ্রদেব পাকরাশি বলে উঠলেন, প্লিজ সুজাতা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমার ডিউটি ছেড়ে কিভাবে আমি আসতাম বলো? তোমার তো কিছু অজানা নয়। এইভাবে আমাকে দোষী করো না। আমি কি ইচ্ছে করে সব করেছি বলো? তোমার ডিউটি, সেটাই বড় হলো তোমার কাছে? বউ বাচ্চার কোনো মূল্য নেই? সারাক্ষণ খালি ডিউটি আর ডিউটি। নিজের বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু তোমাকে ভালোবেসে এই ভিন্ন রাজ্যে এসে পড়ে আছি। সব সুখ আহ্লাদ চলে গেছে আমার, তবু বেঁচে ছিলাম আমার মেয়েকে বুকে নিয়ে। সেটুকু তোমার সহ্য হলো না? আমার কোল খালি করে দিলে তুমি। কি আজে বাজে বকছো তুমি? এতে আমার কি করার ছিল? তিন্নিকে কি আমি কিডন্যাপ করিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু তোমার জেদ আর একরোখা মনোভাবের জন্য দায়ী। কেন তুমি ওই কেসটা বন্ধ করলে না? তাহলে তো আমার একরত্তি মেয়েটাকে অকালে চলে যেতে হতো না। এই বলে কান্নায় ভেঙে পড়েন মিসেস পাকরাশি।
আর ঠিক তখন রুদ্রদেব পাকরাশি বলে উঠলেন, আমি বুঝতে পারছি সুজাতা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমিও তো একটু বুঝবে, আমিও তো তিন্নির বাবা, আমারও কিরকম কষ্ট হচ্ছে আমি তো বলে বোঝাতে পারছি না। আমার কি কম কষ্ট হচ্ছে কিছু? তবে কোনো কিছুর বিনিময়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। এই কেসটার আমি শেষ দেখে তবে ছাড়বো, আর এও প্রতিজ্ঞা করছি আমি তিন্নিকে ফিরিয়ে আনবই। কই ফিরিয়ে আনতে পারলে আজ? সারাদিন কেটে গেল, কোনো খোঁজ পেলে মেয়েটার? কি জানি কি অবস্থায় আছে মেয়েটা। রুদ্রদেব পাকরাশি বললেন যে তিনিও হাত গুটিয়ে বসে নেই, তিনি চেষ্টা করছেন, তিনি নিশ্চিত যে অপরাধী ধরা পড়বেই। রুদ্রদেব পাকরাশি ওনার স্ত্রীকে বললেন যে ভেঙে না পড়তে, ওনারা ওনাদের মেয়েদেরকে ঠিক ফিরিয়ে আনবেন। আমাদের মেয়ে বেঁচে আছে তো? ওই খুনিটা আমাদের মেয়েকে কোনো ক্ষতি? সুজাতা কথাগুলো বলতে বলতেই আবারও কান্নায় ভেঙে পড়ল। তখন ইন্সপেক্টর পাকরাশি বললেন, প্লিজ তুমি এত কেঁদো না, আমাদের মেয়ে একদম সুস্থ থাকবে, কিচ্ছু হবে না, ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। একটু ধৈর্য ধরো তুমি, আমাকে আর একটু সময় দাও, ফাইলগুলো নিয়ে আজকে বসে দেখি, নিশ্চয়ই কোনো ক্লু পাবো। প্লিজ 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 আমার উপর একটু একটু ভরসা রাখো প্লিজ। এরপর সারা রাত ধরে ফাইলপত্র ঘেঁটে ভোরের দিকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন মিস্টার পাকরাশি। পুরনো জুহুর কাছে চাওয়ালা থেকে শুরু করে মান্ডিওয়ালা সবাইকেই জিজ্ঞেস করেন তিনি, কিন্তু রহস্যের জট কিছুতেই খুলতে পারছিলেন না। এরপর ফাইলগুলো নিয়ে মিস্টার বোসের বাড়িতে যান। ফাইলগুলো শুধু জমা দেওয়া নয়, একান্তে মিস্টার বোসের সাথে কিছু আলোচনা করাও দরকার বলে মনে করেন তিনি। মিস্টার বোসও যথেষ্ট বুদ্ধিমান এবং করিতকর্মা, তাই তার মতো একজন অফিসার কোনো ইনভেস্টিগেশন না করেই নিশ্চয়ই ফাইল বন্ধ করে দেবেন না, তাই তার ওপিনিয়নটাও একবার শুনতে হবে। এদিকে মাথার মধ্যে ঘুরছে গত রাতের সুজাতার অভিযোগগুলো, কোনোটাই মিথ্যে নয়। নিজের কর্তব্যের খাতিরে অনেক গাফিলতি করেছেন তিনি সুজাতার উপর। বড়লোক বাপের একমাত্র মেয়ে, এক কথায় ঘর ছেড়েছে শুধু তাকে ভালোবেসে, অথচ তিনি তাকে সময়টুকু পর্যন্ত দিতে পারেন না। ইনি আক্ষেপ আছে সুজাতার, তা তিনি জানতেন, কিন্তু এভাবে কথা শুনতে হবে কখনো ভাবেননি। হঠাৎ গাড়ির কাছে একটা ইটের টুকরো এসে পড়ে, সামনে উইন্ডস্ক্রিন ভেঙে যায় কিছুটা, সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেন তিনি। নেমে এসে দেখতে লাগলেন কোথা থেকে এলো ইটটা। নিচের কাগজটা খুলতেই দেখলেন বড় বড় করে লেখা, সাবধান, সামনে বিপদ। এ কিসের ইঙ্গিত? কি হবে আগামীতে? রুদ্রদেব পাকরাশির বুঝতে অসুবিধা হয় না, এ নিশ্চয়ই খুনির কোনো ইনফরমারের কাজ হতেই গা ঢাকা দেবে। অবশ্য তাকে পাওয়া গেলেও বিশেষ কিছু জানা যাবে বলেই তো মনে হয় না। তবুও তিনি দৌড়ে গেলেন, কিন্তু সন্দেহজনক কিছু না পেয়ে আবার গাড়িতেই এসে বসলেন মিস্টার রুদ্রদেব পাকরাশি। মিস্টার বোসের সাথে দেখা করাটা ভীষণ দরকার। ওনার মন বলছে ওখানে গেলে তিনি কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবেন। হয়তো অফিসে মুখ খোলেননি সেভাবে, বাড়িতে গিয়ে কিছু তো জানা যাবেই। এই ভেবেই গাড়ি নিয়ে মিস্টার পাকরাশি সোজা মিস্টার বোসের বাড়ির দিকে রওনা হলেন। তখন সকাল 8টা মতো বাজে। সামনের একটা স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা ঢুকছে ইউনিফর্ম পরে। দেখেই বুকটা মোচড় দিয়ে ওঠে তার। তিন্নির কথা মনে পড়ে যায় আরও একবার। সাথে এও খেয়াল হয় যে আসার সময় সুজাতাকে বলে আসা হয়নি। বেচারি সারা রাত কাঁদতে কাঁদতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল, তাই আর ডেকে বিরক্ত করেননি তিনি। স্কুলের সাইডে কিছুটা ব্যাক করে গাড়ি দাঁড় করান মিস্টার পাকরাশি। সুজাতাকে বহুবার ফোন করেও পাননি। শেষে একটা মেসেজ পাঠান, আর মিস্টার বোসকেও ফোনে জানান তার বাড়ি যাওয়ার কথা। এতটা সকালে হুট করে কারো বাড়ি যাওয়াটা ঠিক শোভনীয় নয়, তাই ফোনে ইনফর্ম করে রাখেন। মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে যান মিস্টার বোসের বাড়ি। কোনো ভনিতা না করেই কেস হিস্ট্রি সম্পর্কে আলোচনা শুরু করে দেন ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি, কারণ সময় যে বয়েই যাচ্ছে। কথাবার্তার মধ্যেই মিসেস বোস ব্রেকফাস্ট পাঠান দুজনের জন্যে।
কিন্তু খালি একটা ব্রেড নিয়ে উঠে পড়েন তিনি, কারণ পেটে খিদে বা মনের ইচ্ছে কোনোটাই নেই তার। গতকাল সকাল থেকে প্রায় কিছুই না খাওয়া, তবুও খিদে নেই। শুধু তার পাখির চোখ অপরাধীকে ধরা আর তিন্নিকে উদ্ধার করা, এর দিকেই দেখছে। অল্প কথাবার্তায় যেটুকু জানতে পারেন ইন্সপেক্টর পাকরাশি, তা হলো খুনির নির্দিষ্ট কোনো মোটিভ নেই। 2 বছর আগেও যতগুলো খুন হয়েছে তাদের টাকা পয়সা বা সম্মান কোনোটাই খোয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্ট বলছে সবাইকে খুন করা হয়েছে রাতের বেলায়। খুনের আগে করা হয়েছে শারীরিক আঘাত, তবে খুন হয়েছে হার্ট ফেল করেই। অনুমান করা যায় প্রচণ্ড ভয়ের কারণেই সবার মৃত্যু হয়েছে। এ ধরনের খুন এর আগে হয়েছে বলে জানা নেই। মাঝের 2 বছর সব শান্ত ছিল, কিন্তু এবারেই আবার শুরু হলো। খুনি কোনো মহিলা না পুরুষ তা জানা যায়নি, এমনকি তার মোটিভ কি থাকতে পারে সে কথাও কেউ জানতে পারেনি। একসময় এই কেস নিয়ে প্রেস মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার সব কিছু ধামা চাপা পড়ে যায়। আর আরেকটা জিনিস কমন প্রত্যেক খুনের ক্ষেত্রে, তা হলো তাদের প্রত্যেকের বয়স, যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের বয়স 18 থেকে 30-এর মধ্যে। প্রত্যেকেই সুন্দরী, আধুনিকা ও অবিবাহিতা। মিস্টার বোসের সঙ্গে কথা বলেও কিছুই পেলেন না রুদ্রদেব পাকরাশি। নাকি বোসও ভয়ে মুখ খুললেন না? অন্তত খুনির মোটিভ সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেলেও তদন্ত করতে সুবিধা হতো, কিন্তু সেখানেও শূন্য। কিভাবে যে কেসটা নিয়ে এগোবেন তাই ভাবতে পারছেন না রুদ্রদেব পাকরাশি। কাল রাতে ঝগড়ার কথাগুলো কেবলই কানে বাজছে। সত্যি কি তিনি এতটাই অপদার্থ? কিচ্ছু করেননি পরিবারের জন্য, তিন্নির জন্য? সুজাতাকে সুখ দিতে অপারগ তিনি। পার্সোনাল লাইফকে তদন্তের সময় দূরে রাখতে হয় তিনি জানেন, এতদিন তাই করে এসেছেন। তবে আজ যেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। সুজাতার সাথে অনেক ঝামেলার পর বিয়ে, তাদের মুম্বাই আসা, তিন্নির জন্ম, সব একে একে ফ্ল্যাশব্যাকে উঠে আসছে। তিনি তো জানতেন তার ছোট্ট সুখের পরিবার, তবে কি পুরোটাই নাটক? মাথার মধ্যে চিন্তার জট ক্রমশ বেড়েই চলেছে, সাথে এক অদ্ভুত মানসিক টানাপোড়েন। ক্লান্ত লাগছে নিজেকে, কিন্তু তাকে তো হাল ছাড়লে চলবে না। একরত্তি মেয়েটা কিভাবে কোথায় আছে কিচ্ছু জানেন না তিনি। সুজাতাকে তিনি কথা দিয়েছেন তাকে ফিরিয়ে আনবেন, আর তিনি নিজের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ যে এই কেসটা তিনি সলভ করেই ছাড়বেন। কিন্তু আশার আলো যে দেখতে পাচ্ছেন না কোথাও। চারিদিকে চাপ চাপ অন্ধকার। কিভাবে এর থেকে বের করে আনবেন খুনির আসল চেহারা? খুনি কি এবারেও আড়ালে থেকে যাবে? আর তিন্নিরই বা কি হবে? মিস্টার বোসের সাথে দেখা করেও তো কোনো লাভ হলো না। উপরের মহলের গা ছাড়া ভাবটাও অদ্ভুত লাগছে ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশির। তবু ময়দানে নেমে পিছপা হওয়ার মানুষ তিনি নন, একাই লড়ে যাবেন শেষ পর্যন্ত। হঠাৎ কি মনে হয় মিস্টার গুপ্তর ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। ফ্ল্যাটের দরজা সিল করে দেওয়া হয়েছিল, সুতরাং মনে হয় না খুনের পর আর কেউ সেখানে যাবে। খুনি যতই চালাক হোক না কেন, কিছু না কিছু ভুল তো সে করবেই, আর সেটাই হবে মিস্টার পাকরাশির তুরুপের তাস। রহস্যের জট যেভাবে বাড়ছে তাতে কোনো ক্লু না পেলে এগোনো অসম্ভব। এসব ভাবতে ভাবতে ড্রাইভ করছেন, এমন সময় হঠাৎ ফোন এলো ওনার কাছে। সাধারণত ড্রাইভ করার সময় তিনি ফোন ধরেন না, কিন্তু যদি কিছু ইম্পর্টেন্ট কল হয় সেইভাবে রিসিভ করলেন। ফোন করেছেন মিসেস পাকরাশি। ফোন রিসিভ করতেই সুজাতা যে জানালেন তা রীতিমতো অবাক করার মতোই। এতটা আশা করেননি তিনি। তিন্নিকে নাকি খুঁজে পাওয়া গেছে। আনন্দে আর বিস্ময়ে হতবাক হয়ে যান মিস্টার পাকরাশি, আর নিজের মনেই বলে উঠলেন, কি এটা কিভাবে সম্ভব? তবে কথাটি শুনে তিনি মনে মনে বলে উঠলেন, তিন্নিকে পাওয়া গেছে, সে সুস্থ স্বাভাবিক আছে, এটা শুনেই নিশ্চিন্ত হলাম। কিন্তু তিন্নি ফিরে এসেছে শুনেও রুদ্রদেব পাকরাশির মনের অস্বস্তির কাঁটা খচখচ করতে লাগলো। যাই হোক,
মেয়েটাকে ফিরে পেলে কিছুটা স্বস্তি পেলেন তিনি। সুজাতা দেবী বাড়ি ফিরতে বললেও তিনি জানান একটা ছোট্ট কাজ ছেড়ে ফিরবে। কাজ সারতে সারতে বিকেল গড়িয়ে গেল। বাড়ি ফিরে মেয়েকে দেখে তার মুখে বাবা ডাক শুনে যেন প্রাণ জুড়ল তার। মায়ের একটু অভিমান হলেও মেয়ে সঙ্গে সঙ্গেই কোলে এসে উঠে পড়ল। তারপর কিভাবে সে সারাদিন ছিল, কোথায় ছিল, কিভাবে বাড়ি ফিরল, এসব আস্তে আস্তে জানার চেষ্টা করলেন। ছোট মানুষের ট্রমা এখনো কাটেনি, তাই তাড়াহুড়ো না করে খেলার ছলেই সব কিছু জানতে চাইলেন। মেয়ের মায়ের মনও আজ খুশি, বাড়িতে যেন উৎসবের আমেজ। এত কিছুর মধ্যেই হিসাব মেলাতে পারছিলেন না ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি। সুজাতা আজ বিরিয়ানি রান্না করেছে। দুদিন ধরে প্রায় 3 জনেরই সেরকম খাওয়া দাওয়া হয়নি। তার উপর মেয়ের পছন্দের খাবার এটা। সুজাতার রান্নার হাত বরাবরই ভালো। নামি দামি রেস্তোরাঁ থেকে অনেক ভালো রান্না জানে সে। মেয়েকে ফিরে পেয়ে মনের আনন্দে সে রান্না করতে ব্যস্ত। এই ফাঁকে টুকটাক জানার চেষ্টা করছিলেন মিস্টার পাকরাশি মেয়ের কাছ থেকে। তবে কিনা বছর 6 বাচ্চা, আর কতই বা বলতে পারব। তবু যেটুকু ইনফরমেশন পাওয়া যায়, জানতে পারলেন তিন্নিকে যারা কিডন্যাপ করেছিল তারাই আবার তাকে রেখে যায় তার বাড়ির কিছুটা দূরে এক রাস্তার মোড়ে। সেখানকার লোকেদের সন্দেহ হওয়ায় তারাই তিন্নিকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। খুব কড়া ঘুমের ওষুধের ডোজ হয়তো দেয়া হয়েছিল, কারণ তিন্নির কথা মতো সে বেশিরভাগ সময় ঘুমিয়েই ছিল। মিস্টার পাকরাশির বুঝতে অসুবিধা হলো না যে কেস থেকে তার নজর সরানোর জন্যই এটা করা হয়েছিল, কিন্তু কোনো কিছুর দাবি ছাড়াই ফিরিয়ে দিল কেন মেয়েটাকে, কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি। যাই হোক, ছোট্ট মেয়ের উপর অনেক ধকল গেছে, তার উপর ঘুমের ওষুধ, সব মিলিয়ে ক্লান্ত তিন্নিকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিল সুজাতা। ডিনার টেবিলে খেতে বসে রুদ্রদেব পাকরাশি এবং সুজাতা দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে সুজাতাই বলে উঠল, কাল রাতে আমার মাথা ঠিক ছিল না, রাগের মাথায় অনেক কথা শুনিয়েছি তোমাকে। প্লিজ ক্ষমা করে দিও। তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তিন্নিকে পাওয়া যাচ্ছিল না দেখে আমি রেসলেস হয়ে পড়েছিলাম। বুঝেছি, তোমার অবস্থায় আমি থাকলে হয়তো আমিও তাই বলতাম। তবে খারাপ যে লাগেনি তা নয়, সারাদিনে আমিও তো কম চেষ্টা করিনি। ছাড়ো সেসব কথা। মেয়েকে সুস্থ ফিরে পেয়েছি, এই ঈশ্বরের অশেষ কৃপা। আচ্ছা, বিরিয়ানিটা কেমন হয়েছে বললে না তো? এখনো রাগ করে আছো বুঝি? সরি তো বললাম। তা নয়, আমাকে ভাবাচ্ছে অন্য একটা বিষয়। ইনভেস্টিগেশনের মাঝে তিন্নির হঠাৎ কিডন্যাপ, তারপর আবার নিজে ফিরে আসা, কেমন বিষ দৃশ্য লাগছে না? হ্যাঁ, সেটা তো আমিও ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম অত ভেবে কাজ নেই। আমার মেয়েকে ফিরে পেয়েছি, এই যে তদন্ত করা তোমাদের কাজ, তোমরা বুঝবে। তো করতেই হবে, অনেকটাই রহস্য উদ্ঘাটন করতে পেরেছি বলে মনে হচ্ছে। দেখি কাল বাকিটা হয় কিনা। তবে আগামী 2 দিনের মধ্যে ওই খুনি যে আমার মেয়েকে কিডন্যাপ করার সাহস দেখিয়েছে তাকে আমি ধরব। বেশ, এখন আর অত চিন্তা করো না, যাও গিয়ে একটু ঘুমিয়ে নাও। কাল তো সারা রাত ঘুমই হয়নি তোমার। আমি তাও ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, পরে আবার উঠে দেখি তুমি বেরিয়ে গেছো। দরকার ছিল, আজকেও আমি স্টাডিতেই থাকবো। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে পুরো ঘটনাটা। সূত্র কিছু পেয়েছি, এবার শুধু মিলিয়ে দেখার পালা। তোমারও সব হেয়ালে আমি বুঝি না, যা পারো করো তো। আমি চললাম সব গুছিয়ে ঘুমাতে। মেয়েকে পেয়ে নিশ্চিন্ত মনে আজ একটু ঘুমাবো। অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে, রেস্ট নাও গিয়ে। আমারও কাজ শেষ হলে শুয়ে পড়বো। ঠিক আছে, মাঝে কিছু লাগলে ডেকো আমাকে। পরের দিন সকাল হতেই নিত্য রুটিন মাফিক সব চলতে লাগলো। তবে সুজাতা ঠিক করেছে এবার থেকে তিন্নিকে ওই স্কুলে দিয়ে যাবে আর নিয়ে আসবে। আর কারো ভরসায় মেয়েকে ছাড়তে রাজি নয়ও। রুদ্রদেব পাকরাশিও এতে সম্মতি দেন। দিনকাল ঠিক ভালো নয়, কখন যে কি হয় বলা যায় না। রোজগার মতো অফিস টাইমে তিনি থানায় এসে হাজির হন। সেখানে গিয়ে জানতে পারেন যে ডিআইজি সাহেব তাকে জরুরি তলব করেছেন।
সাহেবের চেম্বারে গিয়ে যা শোনেন তাতে রীতিমতো হতবাক হন তিনি। তাকে এই কেস থেকে সরিয়ে অন্য একটা কেসের দায়িত্ব দেয়া হচ্ছে, যেটা সাহেবের মতে নাকি খুব ভাইটাল। কিন্তু কেন এই কেস থেকে তাকে সরানো হলো তার কোনো সদুত্তর পান না রুদ্রদেব বাবু। তার তদন্তে নাকি ফাঁক থেকে যাচ্ছে, আর তার মেয়ের কিডন্যাপ হওয়া আর তার ফিরে আসা এইসব নিয়ে ডিপার্টমেন্ট আর রিস্ক নিতে চাইছে না। কোনো সলিড কারণ নেই, নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডিআইজি সাহেব ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশিকে অন্য একটা কেসের ফাইল ধরিয়ে দেন। নিজের টেবিলে এসে ক্ষোভে ফেটে পড়েন তিনি। শুধুমাত্র পোস্টের জোরে এভাবে তাকে সরে যেতে হচ্ছে। নিয়ম অনুযায়ী তার হাতে কেসটা নেই, তাই চাইলেও আর কিছু করতে পারবেন না তিনি। এতটা এগিয়ে গিয়েও হাল ছেড়ে দিতে হবে সবটা। খুনি দিনের আলোয় বুক উঁচু করে ঘুরে বেড়াবে এটা ভাবতেই তার মাথায় আগুন জ্বলে উঠছিল। সঙ্গে সঙ্গে অফিস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সোজা বাড়ি ফিরে স্টাডিতে ঢুকে যান। সুজাতার কোনো প্রশ্নই তার কানে যায়নি। এভাবে হেরে যেতে হলো শেষ পর্যন্ত। স্টাডিতে ঢুকেই টেবিলে একটা জোরে আঘাত করলেন। নিজের রাগ, দুঃখ কাকে বোঝাবেন? এমন সময় বাইরে ডাক। ভিতরে আসতে পারি? একটু একা থাকতে দাও। জরুরি কথা ছিল তিন্নির কেস নিয়ে। কি হয়েছে? কেস থেকে সরিয়ে দিল? মানে তুমি জানলে কি করে? জানতে হয় মশাই, পুলিশের বউকে অত বোকা হলে চলে না। কি বলছো কিছুই বুঝতে পারছি না, এত হেয়ালি করো না প্লিজ। পুরো ঘেটে আছি আমি এমনিতেই। জানি, সবটাই জানি। ভুলে যেও না আমি কেস হ্যান্ডেল করি। এসবের সাথে তার কি সম্পর্ক? অত কথায় যাচ্ছি না, শুধু বলে রাখি আমার তিন্নির গায়ে যে হাত দিয়েছে, ওকে লুকিয়ে যে মানসিক টর্চার করেছে, তাকে আমি এত সহজে ছাড়বো না। আমার কাছে একটা প্ল্যান আছে, তবে তাতে তোমার সাহায্য চাই। হ্যাঁ, অফিসিয়াল নয়, খুবই গোপন অভিযান হবে এটা। তুমি না থাকলে সবটা আমি সামলাতে পারবো না। তুমি কেস হিস্ট্রি জানো? তুমি সেদিন ফাইলগুলো নিয়ে কাজ করতে করতে কিছুটা সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলে। তখনই ফাইলগুলোর প্রিন্ট নিয়ে রেখেছিলাম আমি। পড়েছি কিছুটা, আর কিছুটা খবর জোগাড়ও করেছি। তুমি সবটা ইনভেস্টিগেট করেছো? হ্যাঁ, কিছুটা আমি, কিছুটা তোমার সহকর্মী। মিস্টার বোস? হ্যাঁ, উনিও হেল্প করেছেন আমায়। ওনাকে আমার পরিচয় দিয়েছি ফোন করে। আমার আলে এত কিছু করে দিলে আমাকেই জানালে না একবারও? বাহ। কখন জানাবো? তুমি তো সারাদিন ব্যস্ত। তারপর ভাবলাম তুমি তোমার মতো করো, আমিও আমার মতো চেষ্টা করি। বাস, এই না হলে আবার বউ? তাহলে আর কি, চলো দুজনে একসাথে লেগে পড়ি। বলতে এবার তো কোনো বাধাই রইল না। কেস আমার হাতে নেই ঠিকই, কিন্তু আনঅফিসিয়াল ভাবে আমি তদন্ত করতেই পারি। কিন্তু তিনি ওকে কে দেখবে? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না অত। ওর বন্ধু সৌমির মা আমারও বন্ধু, ওকে বলে রেখেছি সৌমির বাড়ি রাতে দিয়ে আসবো তিন্নিকে। রাতে দুই বন্ধু একসাথে থাকবে শুনে মেয়েও খুব খুশি। সবই তো প্ল্যান করা দেখছি, তবে আমি কিছু জানি না। সব জানবে, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমিও খাইনি এখনো, খেতে খেতে প্ল্যানটা বলবো। বিকেলে আগে তিন্নিকে সৌমির বাড়িতে রেখে তারপর শুরু হবে মিশন। কি কালপ্রিটকে চিনে ফেলেছো? তুমি চেনোনি? তুমি কিভাবে নিশ্চিত হলে? সেদিন যেদিন তিন্নিকে পাওয়া গেল জেনেও তুমি সকালে ফিরলে না, সেদিনই আমার সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানতে পারি তুমি মিস গুপ্তার ফ্ল্যাটে গেছো, তারপর সেখান থেকে আরো কিছু জায়গায়। সুজাতার কথা শুনে রুদ্রদেব পাকরাশি বেশ অবাক। তখন তিনি বলে উঠলেন, দাঁড়াও, তুমি কি ফলো করছিলে আমায়? না, আমি নই। তোমার বন্ধু মিস্টার বোসকে বলেছিলাম তোমার পিছনে পিছনে থাকতে, কারণ কেসটা যেমন জটিল তেমন হেভিওয়েট কেউ পিছনে আছে বুঝতে পেরেছিলাম। তাই তোমার যদি কোনো বিপদ হয় সে আশঙ্কায়। আমার কথা এত ভাবো সুজাতা? হ্যাঁ, এতটা কেয়ার করো তুমি?
তবে যে সেদিন রাতে ওরকম বললে? আরে বাবা, সব কথা অত ধরতে নেই। সেদিন কি আমার মাথা ঠিক ছিল? কি বলতে কি বলে ফেলেছি। তারপর পরের দিন সরিও তো বললাম, সেটা কিছু নয় না? ভুল কিছুই বলনি সেদিন, সত্যি তোমাদের তেমন সময় দিতে পারি না আমি। তবে তোমাদের ছাড়াও আমি থাকতে পারি না। তোমাদের ছাড়া আমি অসহায়। বাড়ি ফিরে তোমার তিন্নির হাসি মুখ দেখে আমার সব টেনশন দূর হয়ে যায়। থাক, আর মাখন দিতে হবে না। চটপট খাও আর আমায় সব ইনপুট গুলো দাও। আমি যদিও পয়েন্ট করে সব সাজিয়ে নিয়েছি, তাও আর একটু নিশ্চিত হয়ে নিতে চাই। আমি ডায়েরিতে সব লিখে রেখেছি, তোমাকে দিচ্ছি। ওসব আমার দেখা হয়ে গেছে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই যদি কিছু মিস করে থাকি, তাই জন্য। ডায়েরিও পড়ে ফেলেছো? হায় ভগবান, প্রাইভেসি বলে কিছু থাকলো না আমার। হয়েছে, এতক্ষণ তো হাড়ির মতো মুখ করে রেখেছিলে, এখন আবার রং করা হচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, যাই বাবা, সব গুছিয়ে নি। আসলে অনেকদিন পর একটু রিলিফ লাগছে, তবে ভয়ও হচ্ছে শেষ পর্যন্ত তোমার প্ল্যান মাফিক যদি সবটা না হয়। সে তখন দেখা যাবে। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, একটা কিছু তো করতেই হবে। এটায় রিস্ক অনেক বেশি, যদি তোমার কিছু হয়ে যায়। স্বয়ং প্রখর রুদ্র থাকতে আমায় ছবি এমন ক্ষমতা কারণ নেই। খুব রিস্কের লাগছে ব্যাপারটা, আর একবার ভাবলে হতো না? তুমিও তো ভাবলে, পেলে কিছু সলিউশন। এটাতে যে সফল হবই তা নয়, তবে চেষ্টা করে একবার দেখতেই হবে। তুমিও রেডি হয়ে নাও, তিন্নিকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি তাহলে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, তবে তুমি খুব সাবধানে থাকবে কিন্তু। আমি যদিও পাশে থাকবো, তবু তো বলা যায় না। সে তুমি কিছু চিন্তা করো না, ক্যারাটে আমিও কিছু জানি। এবার যেমন বললাম সেই মতো সব গুছিয়ে নাও। আমিও চট করে তিন্নিকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, তার আগে তোমার হাতের স্পেশাল কফিটা কিন্তু চাই। জো হুকুম সাহেবা। এই বলে রুদ্রদেব পাকরাশি রান্নাঘরে চলে গেল আর সুজাতা তিন্নিকে তৈরি করতে। কিছুক্ষণ পর রুদ্রদেব পাকরাশি বললেন, নিন ম্যাডাম, আপনার কফি রেডি। একবার মিস্টার বোসকে ইনফর্ম করে দাও, বলো গাড়ি নিয়ে তৈরি থাকতে। সিক্রেট মিশনে বসও যাবে? যাবো বই কি, উনিও তো সবসময় সাহায্য করে গেছেন। আর সত্যি বলতে কি, প্ল্যানটাতে যে রিস্ক আছে সেটাও আমি জানি, তাই আর কোনো ঝুঁকি নিতে চাই না। কিন্তু লাস্ট মিনিটে এভাবে জানালে উনি রাজি হবেন তো? মিস্টার বোস সবটাই জানেন ডিয়া। ওনাকে বলে রেখেছিলাম আজকে দরকার পড়লে ওনাকে জানাবো। মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবেই, কারণ তুমি যেভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছ তাতে ওরা ভয় পেয়ে তোমাকে সরাবে। তো জ্যোতিষী হতে পারতে গো, এত কিছু আগে থেকে বুঝে গেলে। বুঝিনি, কেবল আন্দাজ করেছিলাম। মিস্টার সিনহার রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতা তো আর কম নয়। ওনার লেজে আঘাত লাগলে উনি তো ফোঁস করবেনই। এখনো তো আমরা নিশ্চিত নই, যথেষ্ট প্রমাণও নেই হাতে। যা আছে তাই বা কম কি, আর প্রমাণ পাওয়ার জন্যই তো এত প্ল্যান করা। যাই হোক, তাড়াতাড়ি চলো। এসো, আমি গাড়ি বের করে নিই, মিস্টার বোসকেও বলে দিচ্ছি। আচ্ছা। তারপর রুদ্রদেব পাকরাশি আর সুজাতা তাদের মেয়েকে নিয়ে তিন্নির বন্ধুর বাড়িতে যায়। সেখানে সৌমির মা সুমি সুজাতার খুব ভালো বন্ধু, তাই সুমিকে সুজাতা বলল, আজকে রাতটা একটু দেখে রাখিস রে তিন্নিকে। জানিস তো ও এখনো ট্রমার মধ্যে আছে, আমাদেরও ভয় হয় ওকে নিয়ে। এই কিচ্ছু চিন্তা করিস না তো, দুই বন্ধুদের দিব্যি থাকবে। ওদের প্রিয় পাস্তা পিৎজা বানিয়েছি, তুই তোর শ্বশুর বাড়ি যা, দেখ ওখানে গিয়ে আবার কি প্রবলেম হলো। হ্যাঁ রে, ওদেরও বিরাট সমস্যা হচ্ছে বাড়ি নিয়ে, সেই জন্যই তো জরুরি তলব করেছে আমাদের। গন্ডা দিয়ে উচ্ছেদ করবে বলেছে। দেখি তিন্নির বাবা গিয়ে কি করতে পারে। আসি রে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস আর তিন্নিকে নিয়ে নিশ্চিন্তে থাক।
ও ভালোই থাকবে আমার কাছে। সেই ভরসাতেই তো রাখা। চলি রে। এই বলে সুজাতা সুমির বাড়ি থেকে বেরিয়ে এল। আর তখনই রুদ্রদেব পাকরাশি বলে উঠলেন, এত বকবক করছিলে, কত দেরি হয়ে গেল বলো তো? আরে বাবা, অনেক কায়দা করে মিথ্যে বলে আসতে হলো। ওসব কথা তো সবাইকে বলতে পারবো না। বলেছি শ্বশুর বাড়িতে বাড়ি নিয়ে ঝামেলা চলছে, তাই আমরা সেখানে যাচ্ছি। প্রমোটাররা শাসাচ্ছে, এসব বলে ম্যানেজ করে তিন্নিকে রেখে এলাম। সুজাতার কথা শুনে রুদ্রদেব পাকরাশি বলে উঠলেন, আরও বটে, তুমি কত কিছু যে মাথায় খেলে তোমার। বলতেই পারতে একটা মুভি দেখতে যাচ্ছি, তাই মেয়েকে রেখে গেলাম, ব্যাস হয়ে যেত। যেমন তোমার বুদ্ধি। মুভি দেখতে সারা রাত লাগে? আজকে কত দেরি হবে জানি। আর 2 দিন আগে যাদের মেয়ে কিডন্যাপ হয়েছিল তারা লেট নাইট মুভি দেখতে যাবে মেয়েকে অন্যের বাড়ি রেখে? এটা বিশ্বাস করতো? এতটা ভেবে দেখিনি সত্যি। ভাবুন মশাই, ভাবা প্র্যাকটিস করুন। উক্ত লেকচার দিচ্ছ? এটা আমি নই, প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক বলেছেন। অত কি আর জানি নাকি আমি? বই পড়ো, তাহলেই জানবে। সারাদিন ওই চোর ডাকাতদের পিছনে দৌড়লে হবে? এখনো তো সেই কাজেই যাচ্ছি। লোকে ঠিকই বলে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আজ খুব কথা বেরোচ্ছে দেখছি। গাড়ি সাবধানে চালাও। এত কথা কিসের? আজ বেশ হালকা লাগছে। কেসটা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে খুব মুশড়ে পড়েছিলাম। তাছাড়া কেসটা নিয়েও যখন তদন্ত চালাচ্ছিলাম কোনো দিশা পাইনি। শেষে একটা দুটো ক্লু পেলেও অত জোরালো ছিল না, ভেবে তল পাচ্ছিলাম না। আজ তোমার সাথে কথা হওয়ার পর খুব রিলিফ লাগছে। নিশ্চিত আমি একটা ফয়সলা তো আজ হবে। বাবা, এত কনফিডেন্স আমার প্রতি? এরও বেশি। থাক থাক, হয়েছে। আর বেশি মাখন দিতে হবে না। একটু মিস গুপ্তার ফ্ল্যাটে যাব, দরকার আছে। বাড়িওয়ালাকে একটু জেরা করতে হবে। আমিই যাব একা, তুমি বাইরে থাকবে। বাড়িওয়ালাকে কেন? মিস্টার সিনহা তবে? আর সেই ঘড়ির হিরের কি হবে? এই আবার সব গুলিয়ে যাচ্ছে কিন্তু। উফ, এত অধৈর্য হয়েও না তো। সব বলবো তোমাকে যেতে যেতে। এখানে গিয়ে তুমি কি বলবে? মানে তোমাকে কেন কিছু বলতে যাবে বাড়িওয়ালা? আরে বাবা, আমি কি পুলিশি জেরা করব নাকি? একটা ফ্ল্যাট রেন্ট নিতে চাই বলবো, তারপর কথায় কথায় যতটা জানার জিজ্ঞেস করব। বয়স্ক মানুষ, এইসবে জড়িত নেই বলেই তো মনে হয়। বয়স তো হবেই, কিন্তু এই বয়সে কোরিয়ান ব্র্যান্ডের প্রতি ভালোবাসা, ব্যাপারটা অদ্ভুত। বলো না, কিছুই বুঝতে পারি না। এখানে কোরিয়ান ব্র্যান্ড এলো কোথা থেকে? আর ওনার সাথে তোমার দেখাই বা হলো কবে? কোরিয়ান ব্র্যান্ডের ছবি দিয়ে ফোনের কভার বানানো ওনার। আর দেখা তো করিনি, আজই ফার্স্ট টাইম। আবার ওখানে কেন? মাঝে একদিন যখন ওনাকে আর ফ্ল্যাটের লোকেদের পুলিশ স্টেশনে ডাকা হয়, সেদিনের ভিডিওটা মিস্টার বোস পাঠিয়েছিল। সেখানে লক্ষ্য করেছিলাম। দাঁড়াও, মিস্টার বোস ফোন করছে। হ্যাঁ, হ্যালো মিস্টার বোস। হ্যাঁ, আপনি বেরিয়ে পড়েছেন? ভেরি গুড। আপনি সোজা মিস গুপ্তার ফ্ল্যাটের নিচে চলে যান, আমরাও যাচ্ছি সেখানে। একদম সামনে যাবেন না, কিছুটা দূরে গাড়ি পার্ক করে রাখুন, আমরাও আসছি। বসিও নেবে না, তুমি একাই যাবে? মিস্টার বোস আগের বার কেসটা হ্যান্ডেল করেছেন, সুতরাং সে নিশ্চয়ই ওনাকে চিনবে। আমি নিশ্চিত এ একই লোকের কাজ। মাঝে 2 বছর ঘাপটি মেরেছিল, আবার শুরু করেছে হত্যালীলা। এখনই না থামাতে পারলে শহরে আরো খুন হবে। একবার যে বাঘ মাংসের স্বাদ পেয়েছে, তাকে থামানো মুশকিল। আমাদের কি করণীয়? আমরা চুপচাপ বসে থাকবো? তুমি একা ওনার কাছে যাবে? বসে থাকবে কেন? ছদ্মবেশ নেবে। আমি লিফটে ওঠার পর তোমরাও যাবে প্লাম্বার সেজে। সিঁড়ি দিয়ে সোজা বাড়িওয়ালার ফ্ল্যাটের কাছে যাবে। অপেক্ষা করবে যতক্ষণ না আমি ফোন করছি। যদি তোমাকে সন্দেহ করে বা ফোন করার পরিস্থিতি না থাকে তখন? সে অবস্থা বুঝে ব্যবস্থা হবে খুন। আগে তো ফ্ল্যাটে যায়। সিরিজ নেবে না কিন্তু, কিছু গড়বড় বুঝলেই আমায় মিস কল করবে। আচ্ছা বাবা, আচ্ছা, যেন আমি কচি খুকি। ওই তো মিস্টার বোসও এসে গেছেন। উফ ম্যাডাম,
যা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। মিস্টার বোসের কথা শুনে সুজাতা বলে উঠল, সরি মিস্টার বোস, তবে আপনাকে বড় দাদার মতো শ্রদ্ধা করি, আর আগের থেকে পরিচিত বলেই একটু কষ্ট দিচ্ছি। সুজাতার কথায় মিস্টার বোস বেশ খানিকটা লজ্জা পেলেন। আর তখনই মিস্টার বোস বলে উঠলেন, এ বাবা, এসব কি বলছেন? আমি তো মজা করেই বললাম। মিস্টার পাকরাশি আর আমার তো কম দিনের আলাপ নয়। মিস্টার বোসের কথা শুনে রুদ্রদেব পাকরাশি বেশ খানিকটা অভিমানে সুরে বলে উঠলেন, তাই আমার কাছেই সব চেপে গেলেন। সরি স্যার, আপনার গিন্নির কড়া নির্দেশ ছিল কিছু না জানাতে, আর আমিও একটু ভয়েই ছিলাম যদি আপনার ওপর কোনো হামলা হয়। আগেরবার আমাকেও অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আই নো দ্যাট। তাই সাবধানে শুধু ফলো করেছি মাত্র, নাথিং এলস। মিস্টার বোসের কথা শুনে এবার রুদ্রদেব পাকরাশি বেশি লজ্জায় পড়লেন আর বললেন, এমন করে কেন বলছেন? আপনি তো আমার পরম বন্ধুর মতোই কাজ করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা বেড়ে গেল আমার। রুদ্রদেব পাকরাশির কথা শুনে এবার হেসে উঠলেন মিস্টার বোস আর বললেন, না না, ও সবে হবে না। বিরিয়ানি ট্রিট চাই, তবে সবার আগে চাই অপরাধীর পর্দা ফাঁস করতে। আমরা সবাই সেটাই চাই, তাই তো আজকের এত আয়োজন। চলুন আমরা তবে সাজ পোশাক পরে নিই। আপনি নিয়ে এসেছেন তো সব? একদম, ম্যাডাম যেমন বলেছিলেন সব রেডি করে এনেছি। এবার অপারেশন শুরু। এরপর সুজাতা বলে উঠল, ওহো, তার আগে আমায় একবার কাছের মলটায় যেতে হবে। সুজাতার কথা শুনে রুদ্রদেব পাকরাশি বলে উঠলেন, এখন আবার কি কিনবে? কিনবো না কিছুই, তবে ছদ্মবেশ ধরতে তো ওয়াশরুম প্রয়োজনই, তাই জন্য বললাম। উনি চেনেনি না, তুমি তো এমনি যেতে পারো। রুদ্রদেব পাকরাশির কথা শুনে সুজাতা বলে উঠল, আমরা যেমন তলে তলে নজর রাখছি, তেমন অপরাধীও রাখতেই পারে। প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবতে নেই, তাই আর রিস্ক নিতে চাইছি না। তা ঠিক। আমি চট করে রেডি হয়ে আসছি, তোমরাও রেডি থাকো। এসে কিন্তু আর কথা বলা যাবে না। এই বলে সুজাতা চলে যায় পাশের একটা মলে। 20 মিনিট পর রুদ্রদেব পাকরাশি মিস্টার বোসকে বলে উঠলেন, প্রায় মিনিট 20 হয়ে গেল, এখনো সুজাতার দেখা নেই। পুরো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি বলুন তো মিস্টার বোস। রুদ্রদেব পাকরাশির কথা শুনে মিস্টার বোস বলে উঠলেন, আরে বাবা, এত অধৈর্য হলে চলে? মেয়েদের সাজতে সময় লাগে, আর একটু অপেক্ষা করুন মিস্টার পাকরাশি। বিয়ে বাড়ি যাবার সাজ নয়, একটা কিছু পরে নিলেই তো হলো। কি জানি বাবা, বুঝি না আবার আমি। আর এর মধ্যেই পাশ দিয়ে সুন্দরী এক যুবতী চলে গেল, ভারী সুন্দর ও আধুনিক পোশাক পরিহিতা। সাথে সাথেই রুদ্রদেব পাকরাশির ফোনে মেসেজ এলো, তাতে লেখা আছে, সামনে দিয়ে এলাম তাও টের পেল না। আমি উপরে উঠছি, একটু পরে তোমরাও এসো। মেসেজটা দেখে রুদ্রদেব পাকরাশি বেশ অবাক, আর অবাক হয়ে বলে উঠলেন, ওই মেয়েটি সুজাতা? বলে কি? যাই হোক, আর কিছু না ভেবে মিস্টার বোসকে নিয়ে গাড়িটা আড়াল করে ওরাও চললেন ফ্ল্যাটের দিকে। মনে মনে সুজাতার ড্রেসিংয়ের তারিফ না করে পাচ্ছিলেন না রুদ্রদেব পাকরাশি। সিঁড়ি দিয়ে যেতে যেতে রুদ্রদেব পাকরাশি কেবলই ভয় পাচ্ছিলেন যে সুজাতাকে কি একা যেতে দেওয়া ঠিক হলো। অপরাধী কে এখনো জানেন না তিনি, সে ফ্ল্যাটের মালিক নাকি অন্য কেউ তা এখনো আড়ালেই। তবু যদি ফ্ল্যাটের মালিক এতে জড়িত থাকেন, অন্তত সুজাতার কথায় যা বুঝতে পেরেছেন তিনি, তবুও বিপদ আছেই। আর তখনই মনে মনে বলে উঠলেন, যদি একবার তিনি সুজাতাকে সন্দেহ করেন, তাহলে কি তিনি সুজাতাকে ছেড়ে দেবেন? যদি আটকে রাখে বা অন্য কিছু? না, ভাবতে পারছি না। যত তাড়াতাড়ি হোক ওনাদের ফ্ল্যাটের কাছে পৌঁছতে হবে। ইতিমধ্যে হয়তো সুজাতা ফ্ল্যাটে ঢুকেও পড়েছে, তাদেরও আর একটা ফ্লোর উঠতে বাকি। ভগবান সহায় হলে আজই সত্য উন্মোচন হবে। ফ্ল্যাটের মালিকের রুম 7 তলায়। তার কাছে এসে দাঁড়িয়ে রইলেন দুজন। সুজাতার মেসেজ পাওয়ার অপেক্ষা করতে লাগলেন। তিনি ভেবেই নিয়েছিলেন ঘণ্টাখানেক অপেক্ষা করবেন, তারপর আর নয়। দরকার পড়লে দরজা ভেঙেই ঢুকবেন। কিছুতেই শত্রুর মুখে সুজাতাকে একা ছেড়ে দেবেন না।
মিস্টার বোসও কোনো কথা বলছেন না। ভিতরে ভিতরে উনিও চিন্তায় আছেন, মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। তবু দুজনে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করা যায় ততটা স্বাভাবিক থাকছেন। এদিকে সুজাতা দেবী প্রবেশ করেছেন ফ্ল্যাটের রুমে। ঘরদোর মোটামুটি ছিমছাম, অস্বাভাবিক কিছুই নজরে পড়ছে না আপাতত। সুজাতা দেবী নিজের পরিচয় দিয়ে ফ্ল্যাটের মালিকের কাছে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা জানালেন। ফ্ল্যাটের মালিক বয়স্ক মানুষ, একটু গম্ভীর। বাড়তি কথা বলেন না, শুধু জিজ্ঞেস করলেন এখানে ফ্ল্যাট ভাড়া নেওয়ার কারণ কি। তখন সুজাতা দেবী একটু কায়দা করে বললেন, কাছেই আমার অফিস, তাই যাতায়াত করতে সুবিধা হবে। কিন্তু কিছুদিন আগে আপনার এই ফ্ল্যাটে একজন খুন হয়েছে না? সুজাতা দেবীর কথা শুনে কেমন যেন ঘাবড়ে গেলেন ভদ্রলোক। তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে আবার কথা বললেন। হ্যাঁ হয়েছে, কিন্তু কে করেছে কিছুই জানা যায়নি। সনাতন চৌবের কথা শুনে সুজাতা বলে উঠল, আচ্ছা বাদ দিন সেসব কথা। না, তাহলে সব জেনে কেন এই ফ্ল্যাটেই থাকতে চাইছেন সুজাতা দেবী? ভয় করছে না? প্রশ্নটা শুনে তার উত্তরে সুজাতা বলল, আসলে ওসব জেনে আমি কি করব বলুন? আমার সাথে তো আর কারোর কোনো ঝগড়া গন্ডগোল নেই, তাহলে খামোকা ভয় লাগবে কেন? আর হয়তো ওনার কারোর সাথে শত্রুতা ছিল, সেজন্যই এমনটা হয়েছে। আমি সেদিক দিয়ে ভাবছি না। আর সব থেকে বড় কথা হলো, কাছে পিঠে আর কোনো স্বল্প মূল্যে ভালো ফ্ল্যাট নেই, তাই ওসব ভেবে আমার কাজ নেই। সুজাতার এই কথা শুনে ফ্ল্যাট মালিকের মুখে হাসি ফোটে। পরের মাস থেকে ঘর ভাড়া দেবেন বললেন। সুজাতা অগ্রিম কিছু টাকা দিলেন আর একটা রসিদ চান। তখন ফ্ল্যাটের মালিক জানায় যে রসিদ ফুরিয়ে গেছে, দাঁড়ান আমি একটা কাগজে লিখে দিচ্ছি। এই বলে একটা কাগজে হাতে লিখে দেন তিনি। এরপর সুজাতা বলে উঠল, একটু জল খেতে দিতেন যদি, তাহলে ভালো হতো। কথাটি শুনেই উনি জল আনতে চলে যান। জল আনতে উনি ভেতরে গেলে পেনটা ব্যাগে ঢুকিয়ে নেয় সুজাতা। এরপর সনাতন চৌবে জল নিয়ে এলে সুজাতা আর একটু জল খায়, আরও কিছু টুকটাক কথাও হয়। মূলত সুজাতা দেবী চেয়েছিলেন জিজ্ঞাসাবাদ করতে, তাই কায়দা করে গল্প করছিলেন। হঠাৎ চারিপাশটা ধোঁয়ায় ভরে যায়, মাথাটা ঝিম ধরে আসে সুজাতার। এরপর আর কিছু খেয়াল নেই ওর। এদিকে 1 ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে গেলেও কোনো মেসেজ পাননি মিস্টার পাকরাশি। একবার মেসেজ করলেন সুজাতাকে যে ওখানকার কি খবর, কিন্তু না, কোনো উত্তর পেলেন না। চিন্তা আরও বাড়তে লাগলো। তবে কি তার আশঙ্কাই ঠিক হলো? কোনো বিপদে পড়েছে সুজাতা? না, আর নিজেকে সংযত রাখতে পারলেন না। মিস্টার বোসকে বলে দুজনেই ধাক্কা দিয়ে খুলে ফেললেন ফ্ল্যাটের দরজা। কিন্তু এ কি, ফ্ল্যাট তো পুরো ফাঁকা, কেউ তো নেই এখানে। কোথায় গেল ওরা? ফ্ল্যাটের মালিক বা সুজাতা, কেউ তো নেই ওখানে। তবে কি হবে এবার? বারংবার ফোন করতে লাগলেন সুজাতার ফোনে, কিন্তু ফোনে কোনো সাড়া পেলেন না। ফোন সুইচ অফ। ফ্ল্যাটের সব রুম, কিচেন, টয়লেট সব তন্ন তন্ন করে খুঁজে দেখলেন দুজনে, কিন্তু কোথাও কেউ নেই। ফ্ল্যাটের দরজার বাইরেই তো ছিলেন ওনারা, ফ্ল্যাট থেকে তো কেউ বেরোয়নি। তবে গেল কোথায় ওরা? সুজাতা এখন কোথায়, কি অবস্থায় আছে, কিচ্ছু জানেন না তিনি। একই বিপদে পড়লেন আবার। মাথা পুরো শূন্য হয়ে গেছে, কিছুই আর ভাবতে পারছেন না মিস্টার পাকরাশি। সব ঘর খুঁজে এসে ড্রয়িং রুমে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সব কিছু তো ভালোই চলছিল, একই বিনা মেঘে বজ্রপাত হলো। কোথায় খুঁজবেন এবার সুজাতাকে? বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয়, এই কথাটা বরাবর বলতো সুজাতা। মিস্টার পাকরাশিও ঠান্ডা মাথায় একবার ভেবে নিলেন পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। বাইরে বেরোনোর অন্য কোনো দরজা কোথাও আছে কিনা ভালোভাবে খুঁজতে হবে। আগেকার দিনের বাড়ি হলে গুপ্ত দরজা থাকতো, কিন্তু এখনকার ফ্ল্যাটে কি এসব করা সম্ভব? যদি সম্ভব হয় তবে কোথায় হতে পারে সেটা? বাথরুম, কিচেন সব তন্ন তন্ন করে খুঁজেছেন উনি আর মিস্টার বোস। হঠাৎ কি মনে হতে কিচেনে ঢুকেছেন মিস্টার বোস। কিচেনে সবই স্বাভাবিক ছিল, শুধু
ফ্রিজারের দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন তিনি। ফ্রিজারের এক কোণে সুজাতার জামার কিছু অংশ চোখে পড়ে। তখন ফ্রিজার খুলে তিনি যা দেখেন রীতিমতো অবাক হন। এখানেই ঢুকিয়ে রাখা হয়েছে সুজাতাকে। মাথার একদিকে রক্ত শুকিয়ে গেছে, অসম্ভব ঠান্ডায় সুজাতার ঠোঁট দুটো নীল হয়ে গেছে। উনি আর মিস্টার বোস মিলে সুজাতাকে ওখান থেকে বের করে আনেন। হাত পা ডলতে থাকেন অনবরত। মিস্টার বোস এখনই হসপিটালে দিতে বলেন, আর তাই সুজাতাকে নিয়ে আসা হয় কাছেরই এক নার্সিং হোমে। ঘণ্টাখানেক পর সুজাতার জ্ঞান ফেরে, কিছুটা সুস্থ বোধ হয় ওকে দেখে। আর কিছুক্ষণ দেরি হলে যে কি হতো ভাবতে পারেন না মিস্টার পাকরাশি। সুজাতা কিছুটা সুস্থ বোধ করলে ওর কাছে পুরো ঘটনাটা জানতে চান মিস্টার পাকরাশি। আর তখন সুজাতা জানায়, কথাবার্তা শেষ হওয়ার আগেই একটা ধোঁয়া ভেসে আসে, আর তাতে আমার মাথায় ঝিম ধরে। যেহেতু আমি আগে থেকে কিছুটা আঁচ করেছিলাম, কারণ সনাতন চৌবে যখন জল নিয়ে আমার কাছে আসে তার চোখ অন্যরকম ছিল। আমি বুঝতে পারলাম হয়তো উনি আমাকে সন্দেহ করছেন, তাই আমি বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে আবার প্রশ্ন করতে শুরু করলেন। আমি উত্তর না দিয়েও আসতে পারছিলাম না, আর এরই মধ্যে সারা ঘরে ধোয়া ধোয়া হয়ে যায়। তখন আমি রুমাল দিয়ে নাক বন্ধ করে অজ্ঞান হওয়ার নাটক করি, আর বুদ্ধি করে ফোনের ভিডিওটি চালু রাখি। এরপর অনেক কিছুই বেফাঁস বলে ফেলে ওই ফ্ল্যাটের মালিক, আর খুলে ফেলে নিজের ছদ্মবেশ, কারণ ওটা ছিল বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার সিনহার ছেলে রাহুল সিনহা। আমি সনাতন চৌবেকে সামনাসামনি কোনোদিন দেখিনি, তাই ভালো করে বুঝতে পারিনি। তারপর হয়তো কোনো কারণে সে বুঝতে পেরে যায় যে আমি ভিডিও করছি। তখন ফুলদানি দিয়ে তীব্র আঘাত করে আমার মাথায়। এরপরই অজ্ঞান হয়ে যাই আমি। তারপর আর কিছু মনে নেই। নিজে অসুস্থ হলেও তীরে এসে তড়ি ডোবার মতো হতাশায় ভেঙে পড়ে সুজাতা। এত কিছু করেও শেষ রক্ষা আর হলো না। অপরাধী হাতের নাগাল দিয়ে বেরিয়ে গেল। এই আফসোস আজীবন রয়ে যাবে তার। এ কথাই বারবার বলতে লাগলেন। ফোন, পার্স কিছুই নেই। অবশ্য থাকবে না জানা কথাই, অপরাধী কি আর প্রমাণ রেখে দেবে? আর এর মাঝেই ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশিকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও সুজাতার কাছেই ছিলেন, তারপর তার জ্ঞান আসার পরেই উধাও হয়ে গেছেন। ব্যাপারটা অদ্ভুত লাগে মিস্টার বোসেরও। সুজাতা অভিমান করে আর কিছু জিজ্ঞেস করেননি। এখন কিছুটা সুস্থ হলেও ডাক্তার কয়েকদিন রেস্ট নিতে বলেছেন। মাথার চোট খুব গভীর নয় বলে সেলাই করতে হয়নি, এই যা বাঁচোয়া। তবে ছাড়া পাননি তিনি। কাল সকালেই ছাড়া হবে তাকে। মেয়ের খোঁজ নিতে বান্ধবীকে ফোন করেন রাত 10টা নাগাদ। বান্ধবী জানিয়েছে বাচ্চারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে নিয়ে নিশ্চিন্ত হলেও মিস্টার পাকরাশির জন্য খুব টেনশন হয় তার। নার্সিংহোম থেকে একটু স্যুপ দেওয়া হয়, তারপর ক্লান্তি ও ওষুধের জন্য কখন যেন ঘুমিয়ে পড়েছেন তিনি। সকালে মিস্টার বোস দেখা করতে আসেন সুজাতার সাথে। ডাক্তারের নির্দেশ মতো ছুটি দেওয়া হয়, কিন্তু কদিন একদম বিশ্রাম নিতে বলেন উনি। বাড়ি এসে মেয়েকে দেখে অবাক। তখন মিস্টার পাকরাশি বলেন, ভোরে গিয়েই তিন্নিকে নিয়ে এসেছি আমি। কেন? ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এ কথা শুনে তিন্নিকে রাখতে চেয়েছিল ওরা, কিন্তু জোর করে নিয়ে এসেছি। কারণ জিজ্ঞাসা করো না, আমি এখন বলতে পারবো না। এরপর সুজাতা আর কোনো প্রশ্ন করেননি। দুপুরের খাবার নিজে বানিয়ে আবার বাইরে বেরোন মিস্টার পাকরাশি। বাড়ি ফিরে এসেই লাঞ্চ করে সুজাতার সঙ্গে একটু আলোচনা করে নেন বিস্তারিত। শুনেই সুজাতা লাফিয়ে ওঠে। বিকেলে একটা প্রেস মিটিং আছে, আর সেখানেই হবে রহস্যের পর্দা ফাঁস। বিকেলে প্রেস মিটিং হলে উপস্থিত থাকেন ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশি, ডিটেকটিভ সুজাতা আর ইন্সপেক্টর মিস্টার বোস। মিটিং শুরু হলে মিডিয়ার একজন সাংবাদিক ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশিকে প্রশ্ন করেন, মিস্টার পাকরাশি, আপনি প্রথম দিকে কেসটা হ্যান্ডেল করছিলেন, কিন্তু পরে ডিপার্টমেন্ট থেকে আমাকে অন্য কেস দেওয়া হয়। কারণ? সে ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা, তারপর আপনি নিজেই উদ্যোগ নিয়ে তদন্ত করলেন?
নই, আমি সহকারী মাত্র। পুরো কেসটা তদন্ত করেছেন সুজাতা দেবী। উনি তো আপনার স্ত্রী। হ্যাঁ, তবে এছাড়াও ওনার আরেকটি পরিচয় আছে। উনি পেশাগতভাবে একজন গোয়েন্দা, প্রাইভেটে নিজের তদন্ত চালান। আমার মেয়েকে কিডন্যাপ করার পর উনি নিজেই তদন্তের ভার নেন নিরপেক্ষভাবে। সুজাতা শুধু একজন হাউসওয়াইফ নন, যদিও তাদেরও বিস্তর কাজ থাকে, ঘর সামলানো, মুখের কথা তো নয়, কিন্তু তা বাদেও উনি গোয়েন্দা। পূর্বে ইন্টেলিজেন্স ব্যুরোতেও কাজ করেছেন, বিয়ের পর স্বাধীনভাবে এই কাজটি করে। আমি নিতান্তই সহকারী বলতে পারেন, যেমন ফেলুদার তোপসে ছিল অনেকটা সেরকমই। কেসটার বিষয়ে একটু আলোকপাত করলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্যই তো এই প্রেস মিট আয়োজন করা হয়েছে। আচ্ছা, বিগত কদিন ধরে যে চাঞ্চল্যকর ঘটনায় শহরবাসী আতঙ্কিত ছিল, সেটা সমাধান করাই আমাদের মূল লক্ষ্য ছিল। পুলিশ প্রশাসনের নিষ্প্রভ সহযোগিতায় এই কাজটি আমাদের করতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি, মিস্টার বোসও ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছেন। এবার আমি আসি মূল ঘটনায়। বছর 2-3 আগে এরকমই মার্ডার কেস 7টি ঘটেছিল। 5 মাসের মধ্যেই 7টি মেয়ে খুন হয়েছিল। তবে এই 7টি খুনের কোনোটারই শেষ পর্যন্ত কিনারা করা যায়নি। তারপর যথারীতি ফাইল বন্দি পড়ে থাকে কেসটি। এরপর মিস গুপ্তার মার্ডার আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। এক্ষেত্রে আমারও কিছুটা দোষ ছিল। মিস গুপ্তা আমার থানাতেই ডায়েরি করতে আসেন। তিনি বলেন যে ওনার পাশের ফ্ল্যাট থেকে নাকি কোনো কিছুর একটা তীব্র শব্দ আসে ওনার ফ্ল্যাটে। শুধু উনিই সেই শব্দ শুনতে পান, ফ্ল্যাটের আর কেউ সেই শব্দ শুনতে পান না। তাই আমি ঘটনাটিতে তখন বেশি মনোযোগ দিইনি। তিনি নির্দিষ্ট কিছু বলতে না পারায় আমিও সেভাবে ইনভেস্টিগেশন করিনি। মিস গুপ্তার ফ্ল্যাটে পুলিশ পাঠানো হয়, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এমনকি প্রতিবেশীরাও কিছু বলতে পারেনি। ফলে প্রমাণের অভাবে আমরা কোনো স্টেপ নিতে পারিনি। তারপর তার মৃত্যু হয় এবং সেটি ছিল রহস্যজনক। কোনো অজানা পশুর আক্রমণজনিত কিছু মৃত্যু বলেই মনে হয়েছিল প্রথমে, কিন্তু সেখানে বা তার চারপাশে কোনো পশু খুঁজে পাওয়া যায়নি। এমনকি পশুর পায়ের ছাপ, লোম, রক্ত কিছুই নয়। একটা পূর্ণবয়স্ক মানুষের সাথে একটা পশুর লড়াই হবে আর কিছু পাওয়া যাবে না, এটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আমি নিশ্চিতই এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ, কিন্তু খুন করার হলে ছুরি, বন্দুক অনেক কিছুই দিয়েই তো করা যায়। তবে এত নৃশংসভাবে কেন? খুনের মোটিভটা কি? এসব খুঁজতে খুঁজতে আমি যখন কোনো কিছু পাচ্ছিলাম না, তখনই আমার মেয়েকে কিডন্যাপ করা হয়, আবার পরের দিন ছেড়েও দেওয়া হয়। ছোট্ট বাচ্চার মানসিক ট্রমা বা আমাদের হেনস্থা এসব তো ছেড়েই দিলাম, পরের দিন আবার আমাকে কেস থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই সময় আমি যখন দিশেহারা, তখনই হাল ধরেন আমার স্ত্রী সুজাতা। নিজস্ব বিবেচনা ও আমার ইনভেস্টিগেশনের সহায়তায় কেসটার জটিলতা মুক্ত করেও। কিন্তু অপরাধী হেভি ওয়েট, কেউ তা বলার অপেক্ষা রাখে না। তাই যথার্থ প্রমাণ ছাড়া তাকে পুলিশের হাতে দেওয়া সেটাও যাবে না। তাই সুজাতাই একটা প্ল্যান করে। এরপর সেদিন যা ঘটেছিল সবটা জানান মিস্টার পাকরাশি। আর তখনই একজন পুরুষ সাংবাদিক বলে উঠলেন, কিন্তু শেষ অবধি তো অপরাধীকে ধরা গেল না, তাহলে প্রমাণ ছাড়া সে তো ছাড়া পেয়ে সমাজে ঘুরে বেড়াবে। দাঁড়ান, ও অধৈর্য হলে চলে নাকি? আমি তো আমার বক্তব্য পুরো শেষই করিনি। সুজাতার অ্যাক্সিডেন্ট হলে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে আমাকে এক বন্ধু ফোন করে বলে যে বৌদি, মানে সুজাতার কোনো বিপদ হয়েছে কিনা। আমি শুনে বেশ অবাক, কারণ সুজাতার কিছু হয়েছে সেটা তো কারোর জানার কথা নয়। তাহলে আমার বন্ধুটি জানলো কিভাবে? তখন সে জানায় যে একবার সুজাতার ফেসবুকটা দেখতে, কিন্তু সুজাতার ফোন নেই, কিভাবে দেখব? তখন সে বলে এমনি ফ্রেন্ড লিস্টে আছে, তো তাহলেই চলবে। তারপর আমি তখন সুজাতার ফেসবুক ওপেন করি, আর তখন তা দেখে আমি পুরোই অবাক। তারপর সুজাতার জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করি। জ্ঞান এলেই আমি বেরিয়ে পড়ি আবার। তারপর সেই আবার মিস গুপ্তার ফ্ল্যাটে আসি, আর এবার আমি ঘরের দেওয়ালে এমন একটা ছিদ্র দেখতে পাই, আর সেই ছিদ্রর সাথে পাশের ফ্ল্যাটের যোগাযোগ ছিল। আর তাতেই বুঝতে পারলাম সেই ছিদ্রের দ্বারাই মিস গুপ্তার ফ্ল্যাটে শব্দ যেত। তবে বাকি ফ্ল্যাটে কোনো শব্দ যেত না, কারণ মিস গুপ্তার ফ্ল্যাট বাদে বাকি সব ফ্ল্যাট ছিল সাউন্ড প্রুফ। আর সুজাতার ফোনেই আমি একটা চিপ ইনস্টল করেছিলাম, যাতে যেখানে ওই ফোনটা থাকবে তার লোকেশন পাওয়া যায়। সেটা ফোনটা বন্ধ হয়ে গেলেও কাজ করবে,
আর সেদিন ধোয়ার মধ্যে সুজাতা ভিডিও করতে গিয়ে ফেসবুক লাইভ করে ফেলেছিল। ফলে সুজাতা নয়, সুজাতার সাথে সাথে সবাই দেখেছিল সুজাতার সাথে কি কি হয়েছিল, কিন্তু অপরাধী ফোনটা পেয়েও ভিডিওটা খুঁজে পায়নি। তবে অপরাধী ভাবে যে ভিডিও আছে, তাই সেটা ফেলে দিতেও পারেনি, শুধু সিম কার্ডটা খুলে ফেলে দিয়েছিল। আমার লাগানো সেই চিপ থেকেই আমরা অপরাধীর লোকেশন পাই এবং সেই মতন তাকে অ্যারেস্ট করি। এতক্ষণ ধরে ইন্সপেক্টর রুদ্রদেব পাকরাশির কথা শুনে একজন মহিলা সাংবাদিক বলে উঠলেন, অপরাধী কে? কে এমন নৃশংস হত্যালীলা করেও পার পেয়ে যায় বারবার? কারা আছে ওর পিছনে? আমাদের বলুন সবটা। বলবো, নিশ্চয়ই বলবো বলেই তো এই প্রেস মিটে আসা। আসলে সবার সামনে অপরাধী ও তার মদতদাতাদের মুখোশ খুলে ফেলতে চেয়েছি আমরা। কে বলুন সে? বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার সিনহার ছেলে রাহুল সিনহা। ছোটবেলা থেকেই রাহুল মেধাবী, কিন্তু ওর মা বাবাকে কাছে পায়নি। মা কিটিপাটি মহিলা সমিতি নিয়েই ব্যস্ত, আর বাবা ব্যবসা নেই। এছাড়াও বাবার ঘরে প্রতি রাতে আসতো নিত্য নতুন মেয়েরা। তাদের সাথে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখত রাহুল। এর ফলেই শিশু মনে বদ্ধমূল ধারণা জন্মায়, সুন্দরী আধুনিকা যুবতী মাত্রই তারা খারাপ। রাহুল যাতে সেই সময় ডিস্টার্ব করতে না পারে, তাই তাকে স্টোর রুমে বন্দি করে রাখা হতো। অন্ধকার ঘরে তার পোকামাকড় আর ভূতের সাংঘাতিক ভয় লাগতো, কিন্তু মুখ চোরা রাহুল সে কথা কোনোভাবেই জানাতে পারেনি কাউকে। সবসময় তাকে ভয় দেখিয়ে রাখা হতো। সকালে আয়া থাকলেও রাতে কেউ তার সাথে থাকতো না। ফলে মাকেও কাছে না পেয়ে নারী জাতির প্রতি তীব্র আক্রোশ জন্মাতে থাকে তার। এসবের প্রতিফলনই বড় হয়ে দেখা যায় নৃশংস হত্যালীলায়। ভয় দেখিয়ে কুড়ে কুড়ে মেয়েদের মারতেই পারলে সে তৃপ্তি পেত। আসলে সে মানসিকভাবে অসুস্থ ছিল। এক্ষেত্রে তার বাবা মাও সমান দোষী। প্রথমবার খুন করার পর তার সাজা হলে সেখান থেকে মানসিক চিকিৎসা করার সুযোগ থাকত। মেডিকেল গ্রাউন্ডে তার সাজাও কম হতো, কিন্তু তার বাবা নিজের অর্থের ও রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ছেলেকে আড়াল করে গেছে। তার বিভৎস কামনাকে আরো উস্কে দিয়েছে, আর তার ফলই হলো এতগুলো খুন। মাঝে 2 বছর ছেলেকে বিদেশে পাঠালেও তার স্বভাব কিছুই পরিবর্তন হয়। বাঘ যেমন একবার রক্তের স্বাদ পেলে আরো হিংস্র হয়ে ওঠে, তেমনি রাহুল সিনহাও আরো বেশি নৃশংস হয়ে উঠেছিল। সে নিজের মুখেই প্রকাশ করেছে কিভাবে বাঘ নখ দিয়ে মিস গুপ্তার হত্যা করেছে, এবং শুধু তাই নয়, দিনের পর দিন তাকে ভয় দেখিয়েছে অস্বাভাবিক আওয়াজের দ্বারা। মৃত্যুর পূর্বেও তাকে ভয় দেখিয়েছে বিকট পশুর মেকআপ করে। এসবই লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, যা এখন পুলিশের অধীন। মিস গুপ্তার ফ্ল্যাট মালিক, যিনি নামে মাত্র মালিক, আসলে ফ্ল্যাটটি ছিল মিস্টার সিনহার, বেনামে কিনে রেখেছিলেন তিনি। আগের হত্যাকাণ্ডের পর ছেলেকে 2 বছরের জন্য বিদেশে পাঠান, আর মিস্টার সিনহা ওই ফ্ল্যাটেই ছদ্মবেশে থাকতেন। ফ্ল্যাটের মালিক যিনি, অর্থাৎ ভুয়ো মালিক, তাকে জেরা করি এসব তথ্য পাওয়া গেছে। ফ্ল্যাটের সুজাতা যে পেনটি নেয়, সেখানেও রাহুল সিনহার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যা মিস গুপ্তার আততায়ীর সাথে মিলে গেছে। এত বড় একজন প্রভাবশালী ব্যক্তির ছেলেকে অ্যারেস্ট করাও সহজ ছিল না। পুলিশ কমিশনারের কাছে এই সমস্ত প্রমাণ দেখিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হয়, আর সবটাই গোপনীয়ভাবে। কারণ আমার ধারণা আমাদের ডিপার্টমেন্টে কেউ মিস্টার সিনহার সাথে যোগাযোগ রাখে, তাই অপরাধী পালানোর বিন্দুমাত্র যাতে সুযোগ না পায় সেই ব্যবস্থাই করেছিলাম আমি। আজকেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। আপনি নিশ্চিত হলেন কিভাবে রাহুল সিনহাই আসল দোষী? না, এক্ষেত্রে সুজাতাই সঠিক অনুমান করে। আমার মেয়েকে যেদিন আবার ফিরে পাই, সেদিন আমি একবার মিস গুপ্তার ফ্ল্যাটে গিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল খুনি কিছু না কিছু প্রমাণ ছেড়ে যাবে। আর সেদিন আমি টানা বেশ কয়েক ঘন্টা মিস গুপ্তার ফ্ল্যাটে খোঁজাখুঁজির পর একটা ছোট্ট ডায়মন্ড পাওয়া যায়। আমি ভেবেছিলাম কোনো মেয়েলি গয়নার পাথর হয়তো মিস গুপ্তারই হবে, কিন্তু সুজাতাকে সেই ডায়মন্ড দেখালে সুজাতা বলে ওই পাথর খুব রেয়ার ডায়মন্ড, যেটা মিস গুপ্তার মতো মধ্যবিত্ত মেয়ের হতেই পারে না। কোনো দামি গয়নার বা ঘড়ির হবে। সেই মতন সমস্ত গয়না ও ঘড়ির দোকানে খোঁজ নিয়ে জানতে পারি ওটার নামই সুইস ব্র্যান্ডের লিমিটেড এডিশনের ঘড়ি। আরও বিশদে জানতে গিয়ে ঘড়ি ক্রেতার নাম ধাম সব জানা যায়। মিস্টার সিনহা ছেলের জন্মদিনে ঘড়িটি উপহার দিয়েছিলেন তাকে। সুজাতা দেবী, আপনি তাহলে রিয়েল হিরোই কেসের? রিয়েল হিরো তো প্রখর রুদ্র, যে আড়ালে আবডালে সর্বদা আমার পাশে থেকেছে, মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছে আমায়।
মিস্টার পাকরাশি, তবে প্রখর রুদ্র কি আপনি? সে তো বলা যাবে না, হাইলি সাসপিশিয়াস। এতক্ষণ তোমরা শুনছিলে লেখিকা পিয়ালি পালের কলমে সিরিয়াল কিলার গল্পটি। গল্পের নাট্যরূপ করেছে মৌ, গল্পটির পোস্টার ডিজাইন করেছে শ্রাবণ্য দে, মার্জিং এবং মাস্টারিং আলাপন এবং সাউন্ড ডিজাইন সৌম্য। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম, ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরি চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।